কিছু কিছু গল্প আছে যেগুলো না আমাদের মাথা থেকে বের হয় না। এমন সব রহস্য যার শেষ পাতাটা যেন কেউ ছিঁড়ে নিয়ে গেছে। চলুন আজকের এই আলোচনায় আমরা বাঙালি সমাজের এমনই কিছু অমীমাংসিত রহস্যের গভীরে ডুব দিই। আচ্ছা, ভেবে দেখেছেন কখনো কেন কিছু গল্প সময়ের সাথে সাথে শেষ না হয়ে বরং আরও বেশি রহস্যময় হয়ে ওঠে? আমরা আজ ঠিক এমনই কিছু ঘটনা নিয়ে কথা বলবো। এগুলো এখন আর শুধু খবরের কাগজের কয়েকটা লাইন না, এগুলো এখন এক একটা কিংবদন্তি, এক একটা সতর্ক বার্তা। আর সবশেষে এমন কিছু প্রশ্ন যার উত্তর আজও আমরা খুঁজে বেড়াই। তো এই আলোচনায় আমরা দুটো খুব নির্দিষ্ট কেসের গভীরে যাব, দুটো ঘটনা যা আজও আমাদের ভাবায় আর একটা বড় প্রশ্নচিহ্ন হয়ে আমাদের সামনে দাঁড়িয়ে আছে। আসল সত্যিটা কি জানেন? যখন কোনো উত্তর পাওয়া যায় না, যখন চারদিকে শুধু প্রশ্নের ভিড়, তখন সত্যিটা হারিয়ে যায়। আর ঠিক তখনই জন্ম নেয় নানা রকম গল্প, সময় গড়ায়, আর সেই গল্পগুলোতে মিশে যায় আমাদের নিজেদের ভয়, আমাদের নিজেদের সন্দেহ। চলুন আমাদের প্রথম কেসটা দেখি, এক তরুণ কবিকে নিয়ে এই ঘটনা। এমন একজন যার কলম হয়তো অনেক কিছু বলতে চেয়েছিল, কিন্তু তার আগেই তার কণ্ঠকে চুপ করিয়ে দেওয়া হয়। আসুন দেখি কিভাবে তার জীবনটা একটা অমীমাংসিত রহস্যে পরিণত হল। ভাবুন একবার, সেই সময়কার একজন লেখক বলেছিলেন ওর কবিতাগুলো ছিল আগুনের মতো, হয়তো কেউ সেই আলোটাকে ভয় পেয়েছিল। কলকাতার সেই প্রতিভাবান তরুণ কবি যখন হঠাৎ নিখোঁজ হয়ে গেলেন, তখন সবার মনে ঠিক এই কথাটাই ঘুরপাক খাচ্ছিল। চলুন একটু সেই শেষ দিনটার দিকে ফিরে তাকাই। সকাল 7টায় তাকে শেষবারের মতো বাড়ি থেকে বেরোতে দেখা যায়, হাতে একটা পাণ্ডুলিপি। দুপুর 2টোয় কলেজ স্ট্রিটের একটা প্রতিবাদ মিছিলে যোগ দেন, আর সন্ধে 6টায় দুটো অচেনা লোকের সাথে একটা চায়ের দোকানের কাছে তর্ক করতে দেখা যায় তাকে। এটাই ছিল শেষ। রাত 10টায় তার পরিবার থেকে নিখোঁজ ডায়েরি করা হয়। ব্যাস, এরপর সবটা অন্ধকার। আর সরকারি খাতায় সেখানে গল্পটা খুব সাদামাটা, একটা সাধারণ নিখোঁজ মামলা যা শেষ পর্যন্ত প্রমাণের অভাবে বন্ধ করে দেওয়া হয়। ফাইল ক্লোজড। কিন্তু আপনারা জানেন তো, সরকারি ফাইল বন্ধ হলেও মানুষের মুখের কথা কিন্তু বন্ধ হয় না। আর ঠিক সেখান থেকেই শুরু হয় আসল গল্প। তো দুটো তত্ত্ব মূলত সামনে উঠে আসে। একদল মনে করে এটা ছিল একটা পলিটিক্যাল সাইলেন্সিং, তার কবিতাগুলো ছিল খুব ধারালো, শক্তিশালী লোকেদের বিরুদ্ধে, তাই তাকে সরিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকের তত্ত্বটা আবার একদম ব্যক্তিগত। বলা হয় কোনো প্রেমঘটিত ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন তিনি। এখন প্রশ্ন হল কোনটা সত্যি? তিনি কি তার কলমের জন্য বলি হয়েছিলেন, নাকি কোনো ব্যক্তিগত আক্রোশের শিকার? আচ্ছা, এবার চলুন একদম অন্য একটা জগতে, যেখানে ছিল টাকা, ক্ষমতা, প্রতিপত্তি, আর এমন একটা মৃত্যু যা ঘটেছিল সবার চোখের সামনে, কিন্তু যার রহস্য আজও সমাধান হয়নি। পরের দিনের খবরের কাগজের হেডলাইনটা ছিল ঠিক এরকম: ট্র্যাজেডি নাকি বিশ্বাসঘাতকতা, শিল্পপতির কন্যার মৃত্যুতে শহর তোলপাড়। বুঝতেই পারছেন, এটা শুধু একটা মৃত্যুর খবর ছিল না, এটা ছিল এমন এক ঘটনা যা গোটা শহরকে নাড়িয়ে দিয়েছিল আর সবার মনে সন্দেহের বীজ বুনে দিয়েছিল। ঘটনাগুলো যদি পরপর সাজাই তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায়। রাত 11টায় একটা পারিবারিক অনুষ্ঠানে তাকে খুব উত্তেজিতভাবে তর্ক করতে দেখা যায়। রাত 1টার সময় তিনি একা বাড়ি থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যান। ভোর 3টের সময় তার গাড়িটা হাওড়া ব্রিজের ওপর পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। আর সকাল 7টায় হুগলি নদী থেকে তার দেহ উদ্ধার হয়। দেখুন, ঘটনা প্রবাহটা একদম পরিষ্কার, কিন্তু ওই কেন, সেই উত্তরটাই কোথাও নেই। এখানেও সরকারি গল্পটা খুব সহজ। কর্তৃপক্ষ খুব তাড়াতাড়ি কেসটা ক্লোজ করে দেয়। তাদের মতে এটা আত্মহত্যা। কারণ হিসেবে দেখানো হয় সাম্প্রতিক ব্যক্তিগত হতাশা। কিন্তু এত বড় একটা ঘটনা আর তার এত সহজ একটা ব্যাখ্যা, অনেকের কাছে এটা ঠিক বিশ্বাসযোগ্য মনে হয়নি। এখানেও দুটো তত্ত্বের লড়াই। একটা তথ্য বলছে এটা একটা দুর্ঘটনা, হয়তো তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন আর সেই অবস্থাতেই ব্রিজ থেকে কোনোভাবে পড়ে যান। কিন্তু দ্বিতীয় তত্ত্বটা অনেক বেশি ভয়ঙ্কর। সেটা বলছে এটা একটা ঠান্ডা মাথায় করা খুন। তাকে কোনোভাবে ব্রিজে নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় আর পুরো ব্যাপারটাকে আত্মহত্যার মতো করে সাজানো হয়। কারণ শোনা যায় পরিবারের ভেতরেই নাকি সম্পত্তি নিয়ে বিশাল বিবাদ চলছিল। তো কোনটা ঠিক, ব্যক্তিগত হতাশা নাকি লোভ? তাহলে দেখুন, দুটো একদম আলাদা ঘটনা, একজন কবি আর একজন শিল্পপতির মেয়ে। অথচ এত বছর পরেও আমরা কেন এই গল্পগুলো ভুলতে পারি না? কেন এগুলো নিয়ে আজও কথা হয়? আসলে এই ধরনের অমীমাংসিত রহস্যগুলোর মধ্যে কিছু মিল খুঁজে পাওয়া যায়। যেমন ধরুন, প্রমাণ হয় উধাও হয়ে যায় বা পাওয়াই যায় না। প্রায় দেখা যায় এর সাথে কোনো না কোনো প্রভাবশালী ব্যক্তি জড়িত। সাক্ষী যারা থাকে তাদের কথায় মিল পাওয়া যায় না।
আর পুলিশের দেওয়া সরকারি ব্যাখ্যাটা কেমন যেন অসম্পূর্ণ মনে হয়। শেষে গিয়ে এই গল্পগুলো আর শুধু ব্যক্তি বিশেষের থাকে না, এগুলো হয়ে ওঠে আমাদের সমাজের ভয় আর উদ্বেগের এক একটা প্রতীক। আমরা তো মাত্র দুটো গল্পের কথা বললাম, কিন্তু এরকম আরও কত গল্প যে আমাদের চারপাশে কানাঘুষো হয়ে একটা সতর্ক বার্তা হয়ে আজও বেঁচে আছে, তার কোনো হিসেব নেই। তাহলে প্রশ্নটা থেকেই যায়, সত্যিটা কি আদৌ কখনো সামনে আসবে? হয়তো এই গল্পগুলোর উদ্দেশ্য উত্তর দেওয়া নয়, বরং আমাদের প্রশ্ন করতে শেখানো, আমাদের এটা মনে করিয়ে দেওয়া যে কিছু কিছু গল্প কখনোই শেষ হয় না, সেগুলো চলতেই থাকে।